ওয়েলকাম টু ইংলিশ বাতায়ন, দ্য বেস্ট একাডেমিক ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম। আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কিছু অতি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। টপিকটার নাম কি? রাইট ফর্ম অফ ভার্ব। আমরা যখন কোনো বই পুস্তকে রাইট ফর্ম অফ ভার্ব পড়তে যাই, সেখানে দেখি অনেক অনেক নিয়মের ছড়াছড়ি। কোনো বইয়ে 20টা নিয়ম, কোনো বইয়ে 30টা নিয়ম, কোনো বইয়ে 80টা নিয়ম। দ্যাটস গুড, এটা ভালো। বাট আসলে রাইট ফর্ম অফ বিষয়টা কি আসলে? খেয়াল করো, রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, রাইট মানে সঠিক, ওকে, রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক রূপ, ওকে। আমরা নিয়ম তো পড়বই, অবশ্যই পড়বো, বাট তার আগে আমরা দেখে আসতে চাই যে এটা কিভাবে আসলে সহজে বোঝা যায় বা বোঝার চেষ্টা করা উচিত কোনো প্রকার নিয়ম ছাড়া। যেমন একটা বাক্য যদি এমন হয় যে সনি অ্যান্ড রনি, আমরা কিন্তু এখানে আর দিব, সনি অ্যান্ড রনি আর সিস্টার্স, ওকে, বুঝতেই পারছো, সিস্টার্স। তো এখানে আর কেন হলো, সবাই ব্যাখ্যা করবে যে এখানে রনি আছে, সনি আছে, এই দুটো মিলে আসলে এখানে সাবজেক্ট হিসেবে ধরা হয় এবং যেটা একাধিক বোঝাচ্ছে, মানে ইংলিশে বলা হয় প্লুরাল। এটাই হচ্ছে ব্যাখ্যা। কিন্তু যখন কেউ বলবে এই বাক্যটা স্লো অ্যান্ড স্টিডি, স্লো অ্যান্ড স্টিডি, হ্যাঁ, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যখন কেউ এটা বলবে তখন খেয়াল করো এখানে ইজ, অথচ উপরটার মতোই ব্যাপারটা এরকম দাঁড়ালো। দুটো মিলে কিন্তু আসলে সাবজেক্ট সেম, বাট এইটাকে ধরা হলো সিঙ্গুলার। এই জায়গাটাতে আসলে শিক্ষার্থীরা বিপদে পড়ে যায়। একই রকমই দেখতে, কিন্তু খেয়াল করো সুমি অ্যান্ড রনি একই রকম, আর সুমির জায়গায় এখানে স্লো, রনির জায়গায় এখানে স্টিডি দিয়েছি, এখানে অ্যান্ড আছে, এখানে অ্যান্ড আছে, সবই ঠিক আছে। বাট দেখো এখানে আর, এখানে কিন্তু ইস। তো এটা আসলে জটিল নয়, যদি আমরা একটু সহজ করে চিন্তা করি তাহলে আমার কাছে কেমন মনে হয় খুবই সহজ হয়ে যাবে। সেটা কি? সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে যে আমরা আর দিয়েছি, মানে প্লুরাল দিয়েছি, আর এখানে যে আমরা ইজ দিয়েছি, সেটা কিসের উপর নির্ভর করে? সাবজেক্ট। এগুলো চেহারা টিহারা ব্যাপার না, কি সনি না রনি না কি আছে, স্লো না স্টিডি কি আছে সেটা না, আসলে সাবজেক্ট কোনটা, মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট। তো হয়তো ভাবছো স্যার সাবজেক্ট তো এখানে মানে রনি এবং সনি দুটোই, মানে দুটোই হচ্ছে সাবজেক্ট, মানে কর্তা, হ্যাঁ। আর এই বাক্যে তাহলে, এই বাক্যে স্লো এবং স্টিডি দুটোই সাবজেক্ট না, ব্যাপারটা এইখানেই, এই দুটো মিলে আসলে একটা অর্থ প্রকাশ করে। স্লো অ্যান্ড স্টিডি একসাথে আমরা ইউজ করি, স্লো অ্যান্ড স্টিডি মানে স্লো বললে স্টিডি কথাটা আমরা নিয়ে আসব, যেমনটি আমরা ব্রেড অ্যান্ড বাটার বলি, ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ। তারপরে এরকম আরও আছে, আমার এক্স্যাক্ট মনে নেই। তো ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টিডি, এটা আসলে অ্যান্ড থাকলেও এই অ্যান্ডটা এখানে যে অ্যান্ড যেভাবে দুটো জিনিসকে যুক্ত করছে, এখানে দুটো জিনিস যুক্ত করলেও আসলে এমনভাবে যুক্ত করছে, ব্যাপারটা অক্সিজেন আর হাইড্রোজেন মিশ্রিত করলে যেরকম পানি হয় সেরকম, মানে পানির মধ্যে আর আসলে অক্সিজেন হাইড্রোজেন বোঝা যায় না, মানে একটা জিনিস রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ স্লো অ্যান্ড স্টিডি মিলে কয়টা জিনিস তৈরি হয়েছে এখানে? একটা। এটাই হলো বিষয়। এই বিষয়টা ভালো মতো না বুঝলে এগুলা আমাদের কনফিউশন তৈরি করবে, আর এখানে ভার্ব জায়গাটা তখন বিপদ। আসলে রাইট ফর্ম ভার্বটা খুবই সহজ, যদি কেউ এই সাবজেক্ট ব্যাপারটা ধরতে পারে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো হলো সাবজেক্ট। রাইট ফর্ম ভার্ব করার সময় জানতে হবে সাবজেক্ট, অবশ্যই তোমাকে চিনতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে আর ইজ, এগুলো কিন্তু কখনো কখনো ওয়াজ ওয়ারও হয়। যেমন এখানে ইজের জায়গায় চাইলে কিন্তু তুমি ওয়াজ দিতে পারবে, এখানে আর এর জায়গায় ওয়ার দিতে পারবে, কারণ আরও প্লুরাল ওয়ারও প্লুরাল, একাধিক। এখানে ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, মানে একটা।
এখন নির্ভর করে সেটা যে বাক্যটা যদি পাস্ট টেন্সে থাকে মানে অতীত অর্থ প্রকাশ করে তাহলে ওয়াজ হয়, আর যদি প্রেজেন্টে হয় তাহলে ইজ হয়। এখানেও সেম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে টেন্স। এই দুটো বিষয় মোটামুটিভাবে বুঝলে রাইট ফর্ম ভার্বটা সহজ করে বোঝা সম্ভব প্রতিটা জায়গায়। এইবার আমি পিসি দাসের বই থেকে, এটা একটা ব্র্যান্ডের বই তোমরা জানো, পিসি দাসের বই থেকে আমি শেষ থেকে শুরু করব, কারণ শুরুর দিকে না খুব সহজ দেওয়া থাকে। এটা হচ্ছে মোটামুটি নতুন বইগুলোর চ্যাপ্টারটার নাম হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, চ্যাপ্টার 36 চ্যাপ্টারে তোমরা যদি যাও, পিসি দাস অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটা 36 ইউনিট। ওকে, তো এখানে 41টা রুল দিয়েছে ওরা। তো আমি শেষ রুল থেকে শুরু করি। শেষ রুলটাতে বলতেছে এরকম, উদাহরণটা আমরা দেখি। তারা বলতেছে শেষে যে রুলটা, আমি কোথায় লিখব, এখানে লিখি। ওরা লিখেছে এরকম যে 50 মানে 50 আর কি, 50 মাইলস ওরা বলছে এখানে আমি ইজ দিব নাকি আর দিব, লং ওয়ে, লং ওয়ে। তো খেয়াল করে দেখো এখানে 50 মাইলস ইজ নাকি আর আ লং ওয়ে, একই ঘটনা কিন্তু এগুলোর মতোই সেম। মানে সিঙ্গুলার নিব নাকি প্লুরাল নেব সেটা ধরতে গেলে আসলে এইখানে যেটা সাবজেক্ট আছে এইটা আসলে তোমাকে চিনতে হবে যে এই সাবজেক্টটা আসলে কি, একাধিক নাকি একটা। খেয়াল করো 50 মাইলস আমরা যখন বলি যে এখান থেকে অমুক এলাকার দূরত্ব হচ্ছে 50 মাইল, তার মানে এই একটা এলাকা, কিন্তু এখান থেকে এই পর্যন্ত। এটা কিন্তু ভেঙে ভেঙে আমরা কখনো চিন্তা করি না, পুরা একটা রাস্তা চিন্তা করি, মানে একটা দূরত্ব। এটা অনেকটা কিন্তু এই জিনিসটা দেখেও বোঝা যায়, এ লং ওয়ে। বাট কারো কারো মাথায় যদি ঢুকে যায় এখানে এস আছে, এস থাকলেই যায় আসে না, আসলে এভাবে শেখা যাবে না। ওইভাবে শিখতে গেলেই রাইট ফর্ম অফ ভার্বটা কনফিউশনে তোমাকে ফেলিয়ে দেবে। কারণ এস দেখলেই মনে হবে, যেমন বয়েস দেখলেই মনে হয় হচ্ছে এটা প্লুরাল। তো এই ক্ষেত্রে কিন্তু তা নয়। 50 মাইলস এই এসটা আসলে এখানে প্লুরালের মতো ব্যবহার হয়নি। 50 মাইলস আমরা একসাথে চিন্তা করি, এটা একটা রাস্তা মানে একটা দূরত্ব। ক্লিয়ার? এই কারণে আমরা 50 মাইলসের সাথে এখানে আর দিতে পারবো না, আমরা দিব ইস। তো এটা পরীক্ষা কীভাবে আসবে, এটা আসবে হচ্ছে এখানে লেখা থাকবে বি ভার্ব, 50 মাইলস দিয়ে রাখবে বি। এখন বি সমান অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো থেকে তোমার বেছে নিতে হবে কোনটা আসলে হবে। সেটাও আবার ডিপেন্ড করবে কিন্তু প্রেজেন্ট নাকি পাস্ট। তো নর্মালি এটার মধ্যে তো পাস্টের কোনো আলামত নাই যে গতকাল এটা ছিল, এরকম তো না। সো আমরা এখানে কিন্তু প্রেজেন্টে দেব, এটা ক্লিয়ার এটা। সো শখ করেই কিন্তু পাস্ট টেন্স দেওয়া যায় না। ঠিক আরেকটা উদাহরণ এরকম দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 5 ফিট, ফুট না কিন্তু 5 ফিট মানে 5 ফিট। ধরো আমার উচ্চতা হচ্ছে 6 ফিট, কথার কথা 6 ফিট। তো এটা কি আলাদা আলাদা করে নাকি 6 ফিট একসঙ্গে? আমি একটা মানুষ তো একসাথেই বোঝানো হচ্ছে 6 ফিট 5 ফিট। তার মানে এই জিনিসটা কিন্তু সাবজেক্টের কাজ করছে। আর অবশ্যই এখানে আমরা ইজ দিব। 5 ফিট ইজ নট ভেরি হাই, 5 ফিট ইজ নট ভেরি হাই। তো ক্লিয়ার? তো এই সূত্রটা 41 নম্বর সূত্র। তারা বলছে যে একই দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা, মানে অঙ্কের মতো যে ব্যাপারগুলো, একই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম বোঝালে সেটা দেখতে প্লুরালের মতো মনে হলেও, এই যে দেখতে প্লুরাল মনে হচ্ছে, আসলে সেটা কিন্তু সিঙ্গুলার হিসাবে আমরা ধরে নেব, বিবেচনা করব। দ্যাটস অল, এখানে আর এর বেশি তেমন কিছু নাই। এরপর যেটা দেওয়া আছে এখানে আর একটা উদাহরণ, এটাও আমার মনে হয় একটু আমাদের দেখা দরকার। এখানে বলা হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান। খেয়াল করো, দ্য হেড মাস্টার মানে একজন ব্যক্তি, অ্যান্ড চেয়ারম্যান ওই একই ব্যক্তি কিন্তু, হ্যাঁ। মানে এখানে হেডমাস্টার যার নাম তার নামই চেয়ারম্যান। মানে ধরো একজন মানুষ হচ্ছে একটা স্কুলের হেডমাস্টার, আবার তিনি ওই স্কুলের চেয়ারম্যান, একই ব্যক্তিটা সেম।
দেখা গেলো যে ওনার নাম হচ্ছে রনি, ওনার নামও রনি, মানে আসলে একই ব্যক্তি টাইটেল আলাদা। তো তাহলে তুমি কি দিবা? বোঝাই যাচ্ছে এখানে ইজ দিব। তার মানে এই যে অ্যান্ড, এই অ্যান্ডটা কিন্তু এই অ্যান্ডের মতো কনফিউশনে ফেলিয়ে দিচ্ছে তোমাকে, যে মনে হয় যে দুইটা আলাদা আলাদা, মনে আলাদা না, কিন্তু এটাই তোমাকে আসলে শিখতে হবে। তার উপরে ভিত্তি করেই কিন্তু ভার্বটা দিতে হবে। এই ব্যাপারগুলোই আসলে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। কি খুব কঠিন কিছু মনে হচ্ছে? মোটেও না। তুমি চিন্তা করে দেখো তো, আমি এখানে যেটা বুঝাইছিলাম একই জিনিসই ঘুরে ফিরে আসতেছে কিনা? আসতেছে, কিন্তু বোঝার ব্যাপার আছে যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এবার আমি চলে যাই, তারা বলছে এখানে যে কোনো বাক্যের প্রথম অংশে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে দ্বিতীয় অংশে উড কুড মাইট ইত্যাদি হতে পারে আসলে। তো এটা আমি আমার মতো করে একটু তোমাদের শেখাতে চাই, একটু দেখো কতটা সহজ লাগে, আমি আমার মতো তোমাদের একটু শেখাই। এখানে বাক্যটা এরকম যে ইফ আই ওয়ার, খেয়াল করো, বার্ড, কেউ একজন বলতেছে ইফ আই ওয়ার এ বার্ড। খেয়াল করো এখানে কিন্তু এই ওয়ার্ডটা পাস্ট টেন্স না, খেয়াল করতে হবে, এটা কিন্তু পাস্ট টেন্স নয়। তাহলে এটা কি? এই ওয়ার্ডটা, এটার মিনিং কিন্তু প্রেজেন্ট, এটা আসলে প্রেজেন্ট টেন্স, কিংবা তুমি বলতে পারো ফিউচারের মতো অর্থ আসতেছে এই ওয়ার্ডটা। সো এইটা পাস্ট টেন্সের মতো পড়া যাবে না। এটা বাংলাটা কি? আমি যদি পাখি হতাম, মানে এখন আমি কল্পনা করছি বর্তমানে বসে, ইফ আই ওয়ার এ বার্ড, এটা মাথায় ঢুকাতে হবে। তো আমরা ইন্টারেস্টিং যেটা বিষয়, এই ওয়ার্ডটাকে না আমরা বলে থাকি আনরিয়েল। এটা রিয়েল না, আনরিয়েল পাস্ট টেন্স, কিন্তু এটা মানে রিয়েল পাস্ট টেন্স না। এই তিনটা জিনিস মনে রাখলে তোমার অনেক লাভ হবে। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, এটা আসলে পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট বা ফিউচার মিনিং আসে, এবং এটা আনরিয়েল পাস্ট টেন্স, আনরিয়েল, রিয়েল না আসলে, কারণ রিয়েল হলে তো এটা অতীত ছিল, এরকম কিছু অর্থ আসতো। তো ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, এটা একটা কল্পনা। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে শিখতে পারি যে আনরিয়েল পাস্ট টেন্স দিয়ে কি প্রকাশ করে? কল্পনা বোঝায়, কল্পনা, এবং যেটা অনেকটা হচ্ছে অবাস্তব, অবাস্তব একটা কল্পনা প্রকাশ করে আনরিয়েল পাস্ট টেন্স দিয়ে, আনরিয়েল। ওকে, ক্লিয়ার এটা? তার মানে এভাবে তো বলা যেতেই পারে যে পাস্ট টেন্স দিয়ে, মানে পাস্ট ইনডিফিনিট যেটা, সেটা দিয়ে আমরা মাঝে মাঝে কি কল্পনা, অবাস্তব কল্পনা, এরকমের বাক্য বানাতে পারবো, যেটা কোন টেন্সে চলে আসবে? এই টেন্সে আসবে। মানে অবাস্তব যে কল্পনাটা, সেটা কোন সময়, এটা কিন্তু আবার জানতে হবে, প্রেজেন্ট অথবা ফিউচার অথবা। যেমন আমি যদি পাখি হতাম, আমি যদি ঘোড়া হতাম, আমি যদি রাজা হতাম, সব কথা তো একই আসলে, সবগুলো বাক্যই কিন্তু শুরু হবে এটা দিয়ে। ক্লিয়ার? তো তারা বলতেছে যেহেতু এটা একটা একটা পার্ট, এর সাথে আরেকটা অংশ, তো সেই অংশটা কিন্তু যথারীতি কি, নর্মাল সেন্স থেকে যদি চিন্তা করো, এই অংশটা পাস্ট টেন্সে থাকলে তাহলে ওইটাও আসলে আনরিয়েল পাস্ট ওই রকমই কিছু হবে। যেমনটি এখানে তারা লিখেছে ইফ আই ওয়ার এ বার্ড, তাহলে হচ্ছে আই উড বা আই কুড, আই উড কুড, এরকম আর কি। আই উড বা কুড ফ্লাই ইন দ্য স্কাই, এরকম, কেমন? আই উড কুড বা মাইট, তারপরে ফ্লাই ইন দ্য স্কাই। তো এখানে খেয়াল রাখতে হবে এই যে উড বা কুড বা মাইট, এগুলো কিন্তু পাস্ট টেন্স হিসাবেই কিন্তু বসেছে, বাট মিনিংটা কিন্তু পাস্ট টেন্স না, যেহেতু পুরো বাক্যটা আসলে আনরিয়েল পাস্ট টেন্স। এইগুলাকে আমরা কন্ডিশনাল বাক্য বলি। তো আমরা যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব পড়ছি, এই জন্য কন্ডিশনালটা আমি আনছি না। আর কন্ডিশনাল হোক আর যাই হোক না কেন, তোমাকে তো ভার্বটা সঠিকভাবে লিখতেই হবে। তাহলে যদি আমরা আনরিয়েল পাস্ট টেন্স পাই, আবারও বলি আনরিয়েল পাস্ট ইনডিফিনিট টেন্স পাই, আনরিয়েল, এরকম আনরিয়েল, হ্যাঁ, এখানে ওয়্যার আছে, এখানে তো ইচ্ছা করলে হ্যাডও থাকতে পারে। ইফ আই হ্যাড এ বার্ড, হ্যাড, সেটাও কিন্তু আনরিয়েল পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে পরের অংশে কিন্তু উড কুড মাইট দিতে হবে তোমাকে, হ্যাঁ, এটাও কিন্তু আনরিয়েল পাস্ট টেন্স করতে হবে। তাহলে দুটো মিলে অর্থটা দাঁড়াবে আমি যদি পাখি হতাম, আমি আকাশে উঠতে পারতাম বা উঠতাম, এরকম একটা কিছু। ক্লিয়ার? তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট ছিল
ভেরি ইম্পর্ট্যান্ট আমি মনে করি। এরপরে যে উদাহরণটা তোরা নিয়ে আসছে এটাও বেশ ইম্পর্ট্যান্ট, আমাদের এভাবে শেখা দরকার। ধরো ওরা বলছে যে কোনো একটা বাক্য যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা ধরো উইশ এইগুলো দিয়ে শুরু হয়, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা আই উইশ, আই ফ্যান্সি, এই ধরনের আর কি। আই উইশ মানে কি আমার ইচ্ছা, আমি যদি পাখি হতাম, আই উইশ আই ওয়্যার এ বার্ড, এই বাক্যটাই কিন্তু চলে আসবে। আই ওয়্যার এ বার্ড মানে যখনই তুমি বর্তমানে বসে মানে একটা অবাস্তব কল্পনা করবে, তোমাকে কিন্তু পাস্ট ইনডিফিনিটে বাক্য লিখতে হবে। এটা অলওয়েজ মাথায় রাখিও। অবাস্তব কল্পনাগুলো কিন্তু লিখতে হয় পাস্ট কি দিয়ে, ইনডিফিনিট টেন্স দিয়ে। তো এইখানে তারা যেটা দেখাচ্ছে এরকম, তারা বলছে যে যদি ইট ইজ টাইম, হ্যাঁ এরকম যদি দিয়ে বাক্যটা শুরু হয় ইট ইজ টাইম, কিংবা ধরো ইট ইজ হাই টাইম, হ্যাঁ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, কিংবা ধরো আই উইশ। তো এইগুলো দিয়ে যদি কোনো বাক্য স্টার্ট হয় তাহলে সেই বাক্যটার মধ্যেও অনেকটা কল্পনার আশ্রয় আমরা নিয়ে ফেলি। সো সেখানেও দেখা যায় যে ভার্বটা পাস্ট টেন্সে হয়। যেমন ধরো এখানে বলা হচ্ছে ইট ইজ টাইম দ্য বয়েজ ওয়েন্ট টু স্কুল। খেয়াল করো বাক্যটা, নর্মালি মনে হবে বাক্যটা মানে ভুল। ইটস টাইম, ওকে ইটস টাইম, তারপর কি বললো তারা, দ্য বয়েজ ওয়েন্ট টু স্কুল। ইটস টাইম দ্য বয়েজ ওয়েন্ট টু স্কুল। খেয়াল করে এখানে ওয়েন্ট, বাট এটার অর্থ কিন্তু ছেলেবেলেগুলোর স্কুলে যাওয়াটা দরকার, খুবই খুবই প্রয়োজন। ইটস টাইম, ইট ইজ হাই টাইম মানে এখনই দরকার যাওয়া, ওয়েন্ট টু স্কুল। এটাও কিন্তু আসলে একটা কল্পনা, মানে যাওয়ার সময় হয়ে গেছে, ব্যাপারটা জোর দেওয়া, আসলে আর দেরি করা যাবে না, সেই অর্থে কিন্তু কল্পনা। এটা পাস্ট টেন্স না, হ্যাঁ এটা কিন্তু বর্তমান, মিনিটে কিন্তু বর্তমান। তাহলে এটাও একটা নিয়ম, রাইট ফ্রম ভার্ব। তাহলে এখন পর্যন্ত দেখো তো আমি যে কয়েকটা নিয়ম এখানে দেখালাম, এরপরে আরও একটা নিয়মে আমরা যাব। বাট তার যাওয়ার আগে তোমরা কি মিল পাচ্ছ যে আসলে ভার্বগুলো যে আমরা বসাচ্ছি, এই যে এখানে একটা ভার্ব বসালাম বা এরপরে এই পাশে একটা ভার্ব বসালাম, হ্যাঁ এই ভার্বগুলো কেন এরকম আচরণ করছে? অর্থের জন্য। এইখানে কিন্তু আমাকে কল্পনা করতে হয়েছে, পাস্ট ইনডিফিনিট নিতে হয়েছে, বাট অর্থটা প্রেজেন্ট। এখানেও কিন্তু কল্পনা করতে হয়েছে, আমাদেরকে পাস্ট ইনডিফিনিট নিতে হয়েছে। এই বিষয়গুলো যদি মাথার মধ্যে ঢুকাতে পারো, তার মানে মানুষ যখন অবাস্তব কল্পনা করে বর্তমানে, তখনই কিন্তু সেটা একটু অবাস্তব টাইপের টেন্স হয়, আর সেটার নাম হলো পাস্ট ইনডিফিনিট। ওকে, এইগুলা হচ্ছে একেবারেই বেসিক নলেজ, যদি ঢুকাতে পারো তাহলে তোমরা সব জায়গাতে পারবা। আর বাকি জিনিসগুলো তো দেখতেই পাচ্ছি, সিঙ্গুলার নাকি প্লুরাল, এই ব্যাপারটা তোমার জানতে হবে। তো যাই হোক, এরপরে আমরা যে নিয়মটাতে যেতে চাই এটা খুবই সোজা। ওরা বলছে তোমার লেস্ট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, এলইএসটি লেস্ট, হ্যাঁ আমি এখান থেকে একটু বের হই। বলছে যে লেস্ট দিয়ে যদি কোনো বাক্য স্টার্ট হয়, হ্যাঁ খেয়াল করো এলইএসটি লেস্ট, তাহলে তোমাকে একটু খেয়াল রাখতে হবে এলইএসটি লেস্ট। এখন ধরো তুমি এটা মনে রাখবে না, তাহলে তো তুমি পারবে না। তোমার তো মানে আমরা যে বাক্যগুলো লিখছি এখানে, প্রত্যেকটা বাক্যের তো একটা বিশেষ অর্থ আছে, তাই না? এই অর্থটাই তো আমরা শিখছি আসলে। ইংরেজি শিখছি মানে কি গ্রামার শিখছি না, আমরা অর্থ শিখছি। তাহলে লেস্ট অর্থ হচ্ছে নর্মালি বলা হয় পাছে, মানে পেছনে। আসলে একটা কাজের বিষয়ে আমরা দেখব, তাহলে পাবো। এনিওয়ে, তো এটি দিয়ে আসলে সাধারণত আমরা নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকি। যেমন একটা বাক্য দেখি তাহলে সহজ হবে। এখানে বলা হচ্ছে যে হি র্যান, সে দৌড়িয়েছিল, হি র্যান ফাস্ট। হি র্যান ফাস্ট এটুকু আগে বোঝো, হি র্যান ফাস্ট, সে দ্রুত
কি দৌড়িয়েছিল, হি র্যান ফাস্ট দ্রুত দৌড়িয়েছিল। এরপর বলা হচ্ছে লেস্ট এই ভয়ে বা পাসে সে আবার ট্রেন মিস না করে ফেলে, বা বাক্যের অর্থটা কিন্তু এরকম, লেস্ট হি শুড, মানে জোর দেওয়া হচ্ছে কিন্তু, হি শুড মিস দ্য ট্রেন। আচ্ছা ট্রেনে দিলাম, তোমার যা খুশি তুমি দিতে পারো। তাহলে সে দ্রুত হেঁটেছিল, পাশে সে ট্রেন ধরতে ব্যর্থ হয়, হ্যাঁ, মানে সে যেন মিস না করে। তাহলে অর্থটা কী দাঁড়ালো দেখো, লেস্ট দিয়ে আমরা যদি কোনো বাক্য লিখি তাহলে তার মানে কী হবে পুরো বাক্যটার সেটা তো জানতেই হবে তোমাকে। এর সাথে এটাও জানতে হবে যে লেস্টের পরে যখন আমরা আরেকটা ভার্ব দিব, যেহেতু আমাদের আজকের আলোচনা বা কাজকর্ম কিন্তু ভার্ব নিয়ে, সো ভার্বটা তো শিখতে হবে। তার মানে যে বাক্যে লেস্ট বসবে সেখানে কিন্তু অবশ্যই তারপরে একটা সাবজেক্ট এবং ভার্ব তো আসবেই, কারণ এখানে দুটো পার্ট থাকে। কিন্তু প্রথম পার্টে বলবে যে হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল, বা হি ওয়াকড ফাস্ট, সে দ্রুত হেঁটেছিল, এরকম বলবে। কেন হেঁটেছিল সে উত্তরটা দিতে হবে পরে। কেন দ্রুত হেঁটেছিল সে, হি র্যান ফাস্ট, কেন সে দ্রুত দৌড়িয়েছিল, উত্তরটা পরে দিতে হবে। লেস্ট পাসে বা এই ভয়েসে হি শুড মিস দ্য ট্রেন, সে আবার ট্রেনটা মিস না করে ফেলে, মানে নেগেটিভ অর্থটা আসবে। ঠিক এরকম দুটো বাক্য তুমি যদি শিখে ফেলতে পারো অর্থসহ, আর দেন তার সাথে হচ্ছে লেস থাকলে তারপরে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা থাকে সেটা শুড বসে, এনাফ, এতটুকুই। বাট কখনোই এভাবে পড়া যাবে না লেস্টযুক্ত বাক্যে শুড বসে। এটা দিয়ে তো তুমি ইংরেজি শিখলে না, তোমার তো অর্থ জানতে হবে, তাই না? যেমন বাস্তবে যদি তোমাকে বলে যে ইউ শুড, বা ইউ, ধরো তোমার যেটা পরীক্ষা হয়ে গেছে সেটা বলতেছে যে ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি তো তখন এটা বাংলা করতে পারবে না। সো আমরা যখন ভার্ব শিখব, মানে রাইট ফ্রম ভার্ব, তখন কিন্তু পুরো ভার্ব সহ বাক্যটাও শেখার চেষ্টা করব। আমার মনে হয় ক্লিয়ার। এগুলো তো তাড়াহুড়ার কোনো কারণ নেই, তাড়াহুড়া করলে আমাদের আসলে ক্ষতি হবে। ওকে, এরপর 37-এ বলছে যে মোর দ্যান ওয়ান সিঙ্গুলার ভার্বকে ফলো করে, কিন্তু মোর দ্যান 2, 3 প্রভৃতি। ওকে, এটা একটা দারুণ জিনিস। এখানে একটা বিশেষ, যেমন এখানে আমরা ফ্রেজ লিখলাম না যে এই যে আই উইশ, বা ইট ইজ হাই টাইম, বা ইট ইজ টাইম, এগুলো তো বিশেষ 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 স্ট্রাকচার, ওকে, বিশেষ ধরনের, কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন এখানে লেস্ট বিশেষ ধরনের, ঠিক সেই রকম বাক্যটা যদি এভাবে হয়, খেয়াল করো আমি এখানে লিখি মোর, ওকে, এই পাশ থেকে লিখি মোর দ্যান 2 অফিসার্স, বলা হচ্ছে যে মোর দ্যান 2 অফিসার্স, তার মানে কি 2 জনের অধিক অফিসার, বোঝাই যাচ্ছে 2 এর অধিক, তার মানে পুরো তো হবেই। মোর দ্যান 2 অফিসার্স, সো তুমি তো এখানে এমনিতেই বলবে আর, তাই না, আর প্রেজেন্ট, এটা তো কঠিন কিছু না, মানে মোর দ্যান 2 অফিসার্স। বাট এইখানে খেয়াল করতে হবে, যদি এটা এইভাবে থাকে তাহলে তো যে কেউই পারবে, কিন্তু ভেজালটা লেগে দেয় মোর দ্যান 2 না থেকে যদি ব্যাপারটা এইরকম থাকে, দেখো মোর দ্যান 1, এই যে এইটা যদি থাকে মোর দ্যান 1, মানে পড়তে আমাদের কাছে মনে হচ্ছে একের অধিক, বাট এখানে আসলে কিন্তু এই এইটুকুর মধ্যে কোনো প্লুরাল আমরা পাচ্ছি না। মোর দ্যান 1 মানে একের অধিক, মোর দ্যান 1, এইটা কিন্তু সিঙ্গুলার হবে। মোর দ্যান 1 ইজ, এটা ইজ দিতে হবে, কারণ এইখানে যদি থাকতো ওয়ান্স, কিংবা কথার কথা থাকতো বয়েজ টয়েস কিছু একটা, যেমনটি এখানে আছে মোর দ্যান 2 অফিসার্স, এই অফিসার্সটা দেখে কিন্তু আমরা আসলে এখানে বসাচ্ছি আর, মানে প্লুরাল। বাট এই মোর দ্যান 1-এর ক্ষেত্রে কিন্তু সেটা আসে না, কিন্তু বাংলা অর্থ করতে গেলে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। এরকম অনেক আছে, যেমন ধরো
মানিকে কিন্তু ইংলিশে বলা হয় আনকাউন্টেবল। ফার্নিচার এগুলো কিন্তু আনকাউন্টেবল। কেমন? লাগেজ ইংলিশে কিন্তু আনকাউন্টেবল। বাট বাংলায় যদি তুমি এগুলো চিন্তা করো তখন মনে হবে কী ব্যাপার, ফার্নিচার তো আমাদের চেয়ার টেবিল এগুলোও তো ফার্নিচার, তাহলে এগুলো তো গণনা করা যায়। বাট ইংলিশে কিন্তু বলা হচ্ছে আনকাউন্টেবল, কারণ তাদের সেন্স আলাদা। তারা ফার্নিচার মানে যেটা মিন করে একটা ডেকোরেশন হয়তো মিন করে, ওভারঅল একটা আসবাবপত্র যেটা আসলে গণনা করার মতো না, মানি অর্থ হিসেবে তারা চিন্তা করে সার্বিক। বাট আমরা আমাদের দেশে 1 টাকা 2 টাকা 3 টাকা এইভাবে চিন্তা করি। তো এটা হতেই পারে, কিন্তু ঠিক এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। মোর দ্যান 1 এবং মোর দ্যান 2, মোর দ্যান 2 অফিসার্স। সো এখানে আমরা প্লুরাল নিয়ে আসবো, মোর দ্যান 1 এটা সিঙ্গুলার নিয়ে আসবো। তাহলে এটাও আশা করি ক্লিয়ার তোমাদের। এরপর যেটা শিখবো সেটা বেশ ইম্পর্টেন্ট আমি মনে করি। যেমন ভগ্নাংশ যখন আমরা ইউজ করি, ভগ্নাংশ মানে 1/3, 2/4 এইগুলো যখন আমরা ব্যবহার করি, খেয়াল করো, অর্থাৎ কোনো বাক্যে থাকতেই পারে 1/3 এরকম। তো এটিকে যদি আমরা ইংরেজিতে লিখি তখন কি লিখি? 1/3। এভাবে না লিখে আমরা কি লিখি? ONE 1/3 লিখি, তাই না? 1/3 এভাবেই তো লিখি। এখন এইটা যদি সাবজেক্ট হিসাবে কাজ করে 1/3, হ্যাঁ, তাহলে কি হবে আসলে? বা 1/4 তাহলে কি হবে এটা? তো ভেরি ইজি একটা টেকনিক তোমাদের বলে দিই। আসলে 1/3 দেখে তো আর বোঝা যাবে না 1/3টা কি। 1/3 দিয়ে তোর বাক্য হবে না। 1/3 কি মানে ছেলেপেলে, 1/3 বই না কি আসলে, নাকি 1/3 পানি? তো যদি 1/3 পানি হয়, কথার কথা পানি হয়, তাহলে পানি তো আর গণনা করা যায় না। 1/3 যেহেতু পানি, সুতরাং পানি তো আর গণনা করা যায় না। সো এটার সমান কিন্তু আমরা সবসময় সিঙ্গুলার দেব। মানে ভগ্নাংশ যদি থাকে আর সেটা যদি সে ভগ্নাংশ যদি যেটা গণনা করা যায় না সেটা হয়ে থাকে, তাহলে ভগ্নাংশটাও আসলে আনকাউন্টেবল। আর ভগ্নাংশ যদি মানে আসে বাট এখানে ওয়াটার না থেকে যদি বয়েস থাকে, বয়েস, তাহলে কিন্তু ভগ্নাংশটা হয়ে যাবে প্লুরাল। ব্যাপারটা কিন্তু এই, দিস ইজ ভেরি সিম্পল, বাট দিস রুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এই যে কয়টা রুল আমি দেখালাম সবগুলো রুলই কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আশা করব যে এগুলি তোমরা আসলে পড়ার সময় বুঝে পড়বে যে ব্যাপারটা কী। যেমন 1/3 দিয়ে কিন্তু বাক্য হবে না, 1/3 সাথে কিছু একটা আনতে হবে কিন্তু তোমাকে। 1/4 দিয়ে বাক্য কিন্তু হবে না, 2/3 দিয়ে বাক্য হবে না, কিছু একটা আনতে হবে। সে কিছুর উপর নির্ভর করবে পরের ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এই ছিল হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটা বেসিক আলোচনা। তো তোমরা পিসি দাসের বইয়ের এই 36 চ্যাপ্টারে ভার্ব কারেকশন যে ব্যাপারগুলো আলোচনা করা আছে তোমরা পড়ে ফেলবে, নিজেকে যাচাই করবে। সবসময় ব্যাপারটা এরকম না যে সবগুলো রুল আমি আসলে পড়িয়ে দিব প্রয়োজনে, কিন্তু আমার উপর নির্ভর করবে না। তোমার ব্রেনটাকে তুমি খাটাও, আমি তো আছি তোমাদের সাথে অ্যাজ ইউর মেন্টর, অলওয়েজ আমি আছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরের ক্লাসে।